আমাদের পরিচয়টা শুরু হয়েছিল ফেসবুকের মাধ্যমে। যদিও এটা ছিল একটা মাধ্যম মাত্র, তার আগেও ছিল খানিকটা প্রাক পরিচয় পর্ব। এবং সেই অর্থে বলতে গেলে আমাদের পরিচয়ের প্রথম এবং শেষ কারণ ছিল কবিতা। আমার কমেন্ট দেখে ফেসবুকে হন্যে হয়ে খুঁজে অবশেষে আমাকে পেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলে। আমি অবশ্য এ ব্যাপারে বিন্দুমাত্র অবগত ছিলাম না। মেসেঞ্জার অ্যাপ ডিলিট করে দেওয়ার ঠিক একদিন পরেই আমার স্ক্রিনে ফুটে উঠলো তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট। প্রোফাইল চেক করে বুঝলাম তুমিও আমার মতো একজন কবিতা অনুরাগী মানুষ। তাই আর হোল্ডে না রেখে অ্যাকসেপ্ট করে নিলাম। তোমার মনে আছে, আমার করা কমেন্টের উত্তর তুমি আমাকে পার্সোনালি মেসেজের মাধ্যমে দিয়েছিলে। শুরু হলো কথাবার্তা, প্রাথমিক পরিচয় পর্ব, একে অপরকে জানা। আর তখনই জানা গেল আমি তোমার থেকে সিনিয়র। আর এই সতর্কবার্তাটা আমি তোমাকে দিয়েছিলাম, যাতে হুট করে আমাকে প্রপোজ না করে বসো। ভেবেছিলাম বন্ধুত্বে আর বয়স কী বা ম্যাটার করে। তখন তুমিই জানালে ভালোবাসাতেও বয়স কোনো ম্যাটার করে না। শুধু বয়স কেন, কিছুই ম্যাটার করে না। প্রথম দিকে আমার অনেক আপত্তি অজুহাত থাকলেও তোমার ভালোবাসায় ভরা পাগলামিগুলোকে আমার প্রশ্রয় দিতেই হলো। বয়সের অনেকখানি ব্যবধানকে ভালোবাসা কখন যে কিভাবে কাছে এনে দিল টের পেলাম না কেউই। শুরু হলো তুমি থেকে তুইয়ের সম্পর্ক। আমি চেয়েছিলাম একজন আদুরে পাগল গোছে চাইল্ডিশ স্বভাবের কেউ, যে তার সব রকম পাগলামির প্রকাশ, দুঃখ, কষ্ট, আনন্দ, সাফল্য সবটুকু আমার সঙ্গে ভাগ করে নেবে অবলীলায়। যে আমার কাছে একটা খোলা বইয়ের মতো হয়ে থাকবে, যেখানে কোনো কিছু আড়াল থাকবে না, কোনো মিথ্যে থাকবে না। ঠিক তেমনই একজনকে ঈশ্বর দিলেন, একটা আমার মানুষ, সম্পূর্ণ আমার বলে যাকে আমি বিশ্বাস করি, যাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি, আর যার বলার প্রতিটা কথা আমি ধ্রুব সত্যি মানি। ভালোবেসে ঠকে যেতে রাজি আছি, কিন্তু ভালোবাসার মানুষকে অবিশ্বাস করতে রাজি নই। অপরদিকে তুমিও চেয়েছিলে এমন একজনকে যে হবে ঠিক মায়ের মতোই ভালো, মায়ের পর যে মানুষটা তোমাকে সব দিক থেকে আগলে রাখবে, অভিমান করলেও যে কখনো তোমাকে ছেড়ে যাবে না, ঠিক মায়ের মতো। বহুবার তুমি সে কথা জানিয়েছো আমায়। তুমি নিজেই বলেছ তুমি মায়ের মতোই ভালো। এক কথায় দুজন যেন হয়ে উঠলাম দুজনের পরিপূরক। ভালোবাসলে যে কতখানি ভালোবেসে আগলে রাখতে হয় সেদিন তুমি আমায় আবারও শেখালে। এরপর অনেক প্ল্যানিং, মান অভিমানের পরও যখন কোনোভাবেই দেখা করার দিন কিছুতেই ঠিক হচ্ছিল না, অবশেষে দীর্ঘ 6.5 মাস পর হঠাৎই বাই গডস প্ল্যান আমাদের দেখা করার দিন উইদিন আ ভেরি শর্ট টাইম ঠিক হয়। কোথায় দেখা করব, কোথায় যাব কিছুই ঠিক ছিল না। দেখাটা যে আদৌ হবে সেটাও ঠিক ছিল না। দীর্ঘ 4.5 ঘন্টার পথ অতিক্রম করে তুমি এলে, আর আমিও গেলাম 2 ঘন্টার রাস্তা পার করে। কখনো ভাবিনি দুজন দুটো আলাদা আলাদা জেলা থেকে পাড়ি দিয়ে একান্ত নিজের মানুষটার সঙ্গে গিয়ে দেখা করব প্রেমের শহর কলকাতায়। গোটা যাত্রা পথে শুধু তুমি ছাড়া মাথায় আর কিছুই ছিল না। অবশেষে যখন সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এলো, দুজন দুজনের সামনে এলাম, আমি তো ভীষণ পাজলড হয়ে গিয়েছিলাম। তুমি সহজ করে দিলে সবটা, যখন বললে তুই কেমন দূরে দূরেই থাকবি। আমার সমস্ত আড়ষ্টতা ভেঙে প্রথম কারোর হাতটা শক্ত করে ধরলাম, অবশ্যই একজন প্রেমিক হিসেবে। শুরু হলো একসাথে পথ চলার প্রথম দিন। প্রথম মুহূর্তেই বুঝিয়ে দিয়েছিলে ভালোবাসায় কোনো কিছুই বাদ সাধে না। এত সহজে দুজন দুজনকে গ্রহণ করেছিলাম যেন মনেই হয়নি এটা আমাদের প্রথম দেখা ছিল, যেন বহুদিনের চেনা, বহুদিনের জানা আমার খুব কাছের একটা তুই। তোমার ছেলে মানুষই পাগলামি ঠিক যেমনটা ফোনের বা মেসেজের উপাস থেকে পেতাম, সামনে থেকে তা যেন ফিরে এলো আরও কয়েক গুণ বেশি হয়ে। আমার মনে হচ্ছিল নিজের সবটুকু ভালোবাসা, যত্ন, খেয়াল দিয়ে তোমায় আগলে রাখি। বয়সে ছোট হওয়ার কারণে আরও বেশি করে মনে হচ্ছিল। এই অচেনা শহরে, অচেনা মানুষের ভিড়ে ইউ আর মাই রেসপন্সিবিলিটি, এটা ভীষণ করে মনে হচ্ছিল। কিন্তু সেই ধারণাকে তুমি আবারও ভুল প্রমাণ করলে যখন রাস্তা পার হওয়ার সময় আমার হাতটা শক্ত করে ধরে সেফলি খুব সুন্দর করে রাস্তাটা পার করে দিলে, বুঝিয়ে দিলে শুধু তুমি আমার রেসপন্সিবিলিটি না, আই অ্যাম ইউর রেসপন্সিবিলিটি টু, বা বলা ভালো আমরা দুজনেই দুজনের রেসপন্সিবিলিটি। প্রতি মুহূর্তেই একে অপরের সাপোর্টে এমনভাবে ছিলাম যেন অব্যক্ত থেকেও দুজন দুজনকে সম্পূর্ণ প্রকাশ করেছি, দুজন দুজনকে সবসময় ইকুয়ালি ভ্যালু দিয়েছি।
এত সুন্দর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কীভাবে কোন ম্যাজিক দিয়ে তৈরি হয়েছিল আমি জানি না। খুব স্বল্প সময় হলেও ওটা যেন আমার কাছে একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ছিল, যেটা রোজকার আমিটাকে ভুলিয়ে দিয়েছিল। তারপর যখন তোমার ঠোঁট প্রথম আমার ঠোঁট ছিল, তৈরি হলো একটা ঐতিহাসিক মুহূর্ত। একই সময় একইভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ যেভাবে ঘটতে পারে তা আমার জানা ছিল না। দুজনের মনে কতখানি মিল থাকলে দুজনের মন একই সময় একইভাবে সংকেত দেয় এবং তার প্রকাশও একইভাবে ঘটায়, তা হয়তো কোনো অভিজ্ঞ প্রেমিক প্রেমিকারাই বলতে পারবে। সেই সময় তোমার কি মনে হয়েছিল আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছিল সময়টা যেন ওখানেই থমকে থেমে যাক। এর কোনো অতীত চাই না, কোনো ভবিষ্যৎ চাই না, এই প্রেজেন্টটাই যেন প্রেজেন্ট হয়ে থাক। কিন্তু তা তো আর হয় না। হলে কি আর আজ লিখতে বুঝতে পারতাম? লেখাটাও তোমার আবদারে, আর অবশ্যই আমার স্বতঃস্ফূর্ত ইচ্ছাতে। হতেও তো পারে আমাদের ভালোবাসা অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে যেতে পারে। পরিস্থিতির অনুকূলে তো সবাই প্রেম করে, কিন্তু প্রতিকূলে গিয়ে সমস্ত বাধা বিপত্তিতে কজন শেষ পর্যন্ত হাতটা শক্ত করে ধরে রাখতে পারে বল? যাক, তুমি থেকে তুইতেই চলে এলাম, অনেক ফর্মালিটি হয়েছে, এবার তুই চলবে। যাই হোক, সময়কে আমি চেয়েও সেদিন ধরে রাখতে পারলাম না। ছেড়ে আসার আগে যে বিদায় আলিঙ্গনটা আমার কাছ থেকে চেয়ে নিলি, সেটা এত আদরে মাখা ছিল যেন মনে হচ্ছিল আমাদের মাঝখানে কোনো শক্তিশালী বিকর্ষণ শক্তি আসলেও তোকে আর ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কিন্তু দেখ, আবার সেই সময়ের প্রবাহে আমাদের সরতেই হলো। ফিরে আসার সময় যেভাবে আদুরে গলায় বলছিলি আর একটু থাক, বা স্টেশনে এসেও যখন বললি পরের ট্রেনে যাব আর একটু থাকি, তুই জানিস না আমার বুকের ভেতর কতটা কষ্ট মুচড়ে উঠছিল তোকে ছেড়ে আসতে। তবে আমার স্যাটিসফ্যাকশন ছিল এটাই যে ম্যাক্সিমাম যতক্ষণ থাকা যায় আমি তোর সাথে থাকতে পেরেছি। যেদিন তোর সাথে দেখাটা করেছি তুই তো জানিস, সেদিনও সিচুয়েশন ওয়াজ নট ইন মাই ফেভার। ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা করেছি যে ঠাকুর দেখাটা করিয়ে দাও, কারণ এত সকালে একটা মানুষ এতটা রাস্তা পেরিয়ে অনেকটা আশা নিয়ে আসছে শুধুমাত্র আমাকে দেখবে বলে। আমি যেন ওর সামনে গিয়ে অ্যাটলিস্ট দাঁড়াতে পারি। মন থেকে ঈশ্বরকে ডেকেছিলাম বলেই হয়তো উনি আমার কথা শুনেছিলেন। তখন সত্যিই শাহরুখ খানের ওই ডায়লগটা ভীষণভাবে মনে পড়ছিল। कहते हैं अगर किसी चीज़ को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। দিন শেষে দুজন দুজনকে যে একটা সুন্দর দিন দিতে পেরেছি, একটা মিষ্টি স্মৃতি নিয়ে যে বাড়ি ফিরেছি, সেটা আমার গোটা জীবনের সম্পদ হয়ে থাকবে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, যে মানুষটার ভালোবাসা পেয়ে তাকে এক পৃথিবী ভালোবেসেছি, সে সারা জীবন ঠিক এমন করেই যেন আমার হয়েই থাকে। জীবনের সব কঠিন পরিস্থিতিতে যেন দুজন দুজনের পাশে শক্তভাবে থাকতে পারি। অভিমান ঝগড়া যাই হোক না কেন, আমাদের ভালোবাসার থেকে বড় যেন কিছু না হয়ে ওঠে। ভালোবাসাটা যেন এভাবেই দুজনের মধ্যে শাশ্বত হয়ে থাকে। দুজন যেন একটা সফলতার গল্প লিখতে পারি। আর কিচ্ছু চাই না তোর কাছে, শুধু একটা নির্ভেজাল তুই ছাড়া। তোর সুরেই বলতে চাই ভালোবাসি ভালোবাসি। আর রবি ঠাকুরের ভাষায় বলতে চাই, আমারও পরানো যাহা চাই তুমি তাই, ঠিক তাই। আমারও পরানো যাহা চায়